চেষ্টা করবেন এই ক্লাস। দেখেন, সেন্টেন্স প্র্যাকটিস উইথ মে অ্যান্ড মাইট ভার্বস, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই মে এবং মাইট এর ব্যবহারগুলো কিভাবে হয়। দেখেন, মে এবং মাইট সম্ভাবনা অর্থে পারা বোঝায়। উম, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। হওয়ার সম্ভাবনা যদি 30% থাকে, 30%, তাহলে মে এর ব্যবহারটা এখানে করা যায়। আর যদি সেটা তার থেকেও কম থাকে, ফর এক্সাম্পল বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুব কম, আকাশে অল্প মেঘ আছে, আবার হতেও পারে, 30% একটা পসিবিলিটি আছে, সেখানে মাইটের ব্যবহার হয়, ইট মাইট রেইন টুডে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এটা একটা পার্সেন্টেজের উপর নির্ভর করে, এটা সিচুয়েশনের উপর বোঝায় আপনি কোন ধরনের সিচুয়েশনকে মেনশন করতে যাচ্ছেন। হ্যাঁ, যদি আপনার বৃষ্টি হওয়ার পসিবিলিটি 50% থাকে, ইউ ক্যান সে ইট মে রেইন টুডে। যদি সেটা 30% থাকে, ইউ ক্যান সে ইট মাইট রেইন টুডে। সো আমরা একটু সিম্পল কিছু সেন্টেন্স আগে এটা দিয়ে প্র্যাকটিস করি, তারপর আমি নেক্সট পার্টে আসবো। একটু দেখেন, কোনো কাজের অনুমতি দেওয়া বোঝাতে মে সাবজেক্টের পরে বসে, অর্থাৎ এটা কি একটা মডাল অক্সিলারি ভার্ব। এর পরে আমাদের একটা মেইন ভার্ব থাকবে। যেমন তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক। সে এখন যেতে পারে, হি মে গো নাও। তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও। এটা LEAVE হবে, LIVE না, LEAVE, লিভ। ইউ মে লিভ। তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও। দে মে প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সেই নাও। এই যে কাউকে অনুমতি দেওয়া, এখানে লেটের ব্যবহারও করা যায়, বাট লেট ভার্বের উপর আলাদা একটা ক্লাস আছে, আমি সেখানে আপনাদেরকে দেখাবো লেটের ব্যবহারটা কেমন। আমরা জাস্ট আগে মে ভার্ব গুলো আরেকটু দেখি। সম্ভাবনা বোঝায় মে ভার্বটা মেইনলি। ডলি আজ আসতে পারে, ডলি মে কাম টুডে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। কোনো ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বোঝালে মে বি হয়, মানে বি মানে হওয়া, মে মানে পারা। সো সে একজন লেখক হতে পারে, হি মে বি আ রাইটার। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার। নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর। কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে, এইরকম সম্ভাবনা বোঝাতে দেয়ার মে বি হয়। অর্থাৎ এই দেয়ার এর ব্যবহারটা কোথায় হয় জানেন? কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝায়। আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং, অর্থাৎ আজ মিটিং এ 100 লোক উপস্থিত থাকতে পারে। আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। যখন আপনি নেগেটিভ করবেন, দেয়ার মে বি নো দিয়ে করতে হবে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। দেয়ার এর ব্যবহারটা কেমন? মনে করেন, আমি যদি বলি আকাশে অনেক তারা আছে, আমরা এই ধরনের সেন্টেন্স করতে গেলে এরকম বলি। আমরা মনে করি যে একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, অর্থাৎ আকাশে অনেক তারা আছে, তাহলে আমি এরকম বলতে পারি যে দ্য স্কাই, আছে ইংরেজি কি হ্যাভ বা হ্যাজ। তো আমি বলতে পারি দ্য স্কাই হ্যাজ মেনি স্টার, বাট ইট ইজ রং সেন্টেন্স। তাহলে এরকম হয়ে যায় আকাশের অনেক তারা আছে, তারাগুলো আকাশের না, আকাশে আছে বলছে। আকাশ কি? একটা প্লেস, একটা জায়গা। জায়গা কখনো সাবজেক্ট হয় না, প্লেস বা জায়গা অ্যাডভার্ব হয়। একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। যেমন আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, আপনি যদি বলেন দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ, হবে না, কারণ গরু 3টা মাঠের না। দ্য ফিল্ড হ্যাজ যদি বলি, তাহলে এরকম হয় মাঠের 3টা গরু আছে। মাঠে আছে, মাঠ একটা প্লেস বা জায়গা। অর্থাৎ এই সেন্টেন্সগুলো আপনি যখন করবেন, দেয়ার এর ব্যবহার করতে হবে। অর্থাৎ দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই, দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে। আপনি যদি বলেন আওয়ার ভিলেজ হ্যাজ আ পোস্ট অফিস, তাহলে এটা ভুল। আমাদের গ্রামে আছে, গ্রাম একটা জায়গা, একটা প্লেস। একটা প্লেসে কোনো কিছু আছে, কোনো বস্তু, কোনো অবজেক্ট আছে। সো দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। ঝুড়িতে 10টা আপেল আছে, তাহলে দেয়ার আর 10 অ্যাপল ইন দ্য বাস্কেট। আমি যদি বলি দ্য বাস্কেট হ্যাজ 10 অ্যাপল, তাহলে হয়ে যায় ঝুড়ির 10টা আপেল আছে। আপেলগুলো তো ঝুড়ির না, ঝুড়িতে আছে। এটা একটা প্লেস, একটা জায়গা। তো এইগুলো যখন করা হয়, এই দেয়ারের ব্যবহার হয়। হ্যাঁ,
এটার উপর আলাদা একটা চ্যাপ্টার আছে আমার বইতে। আমি আপনাদেরকে বলছিলাম যে হাউ টু সেই টাইম অ্যান্ড ইট আর্ন দেয়ার এর ব্যবহার। আমার বইটা যাদের কাছে আসছে, যাদের হাতে আছে, বইটা নেওয়ার চেষ্টা করবেন এখনো পর্যন্ত যারা নেননি। এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। চ্যাপ্টার 29 বা 30-এ ইট বা দেয়ার এর একটা ব্যবহার আছে, এইটা আপনারা একটু কাভার করবেন, নিজ দায়িত্বে কমপ্লিট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর দেখেন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে এরকম সম্ভাবনা বোঝালে মে হ্যাভ হয়। মে বি মানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে বা নিজে কিছু হয়, আর মে হ্যাভ সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশালে একটি বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। বাংলা বাক্যে ক্রিয়ার পর যেতে পারে কথাটির ইংরেজি মেই বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ মেই বি প্লাস ভি3 এর মানে হচ্ছে, আমি এগুলো একটু একসাথে আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন। এটা হচ্ছে প্যাসিভের একটা সেন্স দেয়। প্যাসিভ, প্যাসিভ মানে এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এগুলোতে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট কাজ করতে পারে না, একটা কাজ হয় বাট কাজটা যার দ্বারা সম্পন্ন হয় তাকে মেনশন করা নেই ওইভাবে। আর চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। সাবজেক্টটা কি? চাঁদ। তাহলে এটা ইনঅ্যাক্টিভ না? চাঁদ দেখে কারা? মানুষেরা দেখে, আমরা দেখি। আপনি বলতে পারেন আমরা চাঁদ দেখতে পারি, তাহলে উই মে সি দ্য মুন। বা মানুষ চাঁদ দেখতে পারে, পিপল মে সি দ্য মুন। এগুলো অ্যাক্টিভ। কিন্তু এখানে বলছে চাঁদটাকে সাবজেক্টে আনছে, অবজেক্টটাকে সাবজেক্টে আনছে। সাবজেক্ট যেটা আছে এখানে এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, এই জন্য মে বি প্লাস ভি3। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, সাবজেক্টকে বাড়ি। দ্য হাউস মে বি সোল্ড অ্যাট হাই প্রাইস, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, মে বি প্লাস ভি3। আপনি যদি বলেন আমরা বাড়িটি বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে উই মে সেল দ্য হাউস অ্যাট হাই প্রাইস। উই মে সেল, বি সোল্ড এরকম হয় না। কিন্তু এখানে সাবজেক্ট গুলো কি? ইনঅ্যাক্টিভ। চোরটিকে শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশ টুডে। এখানে চোরটা কি? ইনঅ্যাক্টিভ, চোর কিছু করতেছে না, চোরকে শাস্তি দেওয়া হয়। কে দিবে? মানুষেরা দিবে, পিপল, আমরা দিব। আপনি যদি বলেন আমরা চোরটিকে শাস্তি দিতে পারি, তাহলে সেটা অ্যাক্টিভ। কিন্তু এখানে কারা দেয়, কাজটা যাদের দ্বারা হচ্ছে সেটা বলা নেই। গল্পটি আজ বলা যেতে পারে, অর্থাৎ কারা বলবে, কারা বলে, তাদেরকে মেনশন করা নেই, ওই গল্পকে মেনশন করা, অবজেক্টকে সাবজেক্টকে মেনশন করা। এই জন্য এগুলো প্যাসিভ। আমি নেক্সট ক্লাস প্যাসিভের উপর নিব আপনাদের। সো দ্য থিপ মে বি পানিশ টুডে, গল্পটি আজ বলা যেতে পারে। দ্য স্টোরি মে বি টোল্ড টুডে, কলাটি আজ খাওয়া যেতে পারে। দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। এরপর দেখেন, কোন রকম ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মে ব্যবহৃত হয়, এটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এই জায়গাটাতে মে ভার্বের ব্যবহারটা মূলত অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ। জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পিস। মে ইউ লিভ ইন পিস। দেখেন, থাকতে পারে, ক্রিয়ার পর থাকতে পারে কথাটার ইংরেজি মে হ্যাভ প্লাস ভি3। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। ফিউচার পারফেক্ট টেন্স ওই যে অনুমানের উপর কোনো কিছু হবে, ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে থাকবে, এরকম বোঝায়। হয়ে থাকবে না বলে এখানে বোঝাচ্ছে থাকতে পারে। যেমন রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মে হ্যাভ সিন ইউ। তুমি গল্পটি শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি। ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি। তুমি গল্পটি শুনে থাকতে পারো, সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসাইন। ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসাইন। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মে হ্যাভ ওয়ান্টেড অর আস্কড দ্য বুক টু রহিম। মে হ্যাভ প্লাস ভি3। তো এই হচ্ছে মে এর ব্যবহার। তো এই যে মে হ্যাভ প্লাস ভি3 বা প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখছেন, এই ফাংশনগুলো মূলত কিভাবে হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই একটা জায়গা থেকে। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন, এইখানে একটা ভার্ব দেওয়া আছে, ইউজ অফ শুড। এই ভার্বটার দিকে আপনারা একটু খেয়াল করেন। এই যে ভার্বটা আপনারা এখানে দেখছেন, শুড মানে আমরা কি জানি? শুড এর বাংলা অর্থ হচ্ছে উচিত। শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মরাল অক্সিলারি ভার্ব, যার অর্থ উচিত।
সাধারণত উচিত অর্থে এর ব্যবহারটা হয়। কিন্তু এর আবার অনেকগুলো ফর্ম আছে, টেন্স মেনটেন করে এই ফর্মটা হয়। কেমন? শুড, শুড বি, শুড হ্যাভ বিন, এই সবগুলো ফর্ম আপনাকে জানতে হবে। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, আই শুড গো নাও, মানে কি আমার এখন যাওয়া উচিত। এটা হচ্ছে ইন জেনারেলি শুডের ব্যবহার, অ্যাজ ইউজুয়াল শুডটাকে আমরা যেভাবে ব্যবহার করি। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড কাম টুমোরো, তাদের আগামীকাল আসা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক অর্থ কি? তার কাজটি করা উচিত। দেখেন শুড বি মানে হওয়া বা থাকা উচিত, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন। মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি লন্ডন নাও, এখানে একটা প্রেপোজিশন হবে যে হি শুড বি ইন লন্ডন নাও, অর্থাৎ তার লন্ডনে থাকা উচিত। আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। অর্থাৎ বি এর মানে দুইটা, একটা হচ্ছে হওয়া বা থাকা। অবজেক্টে যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। যদি পার্সন থাকে বা নাউন থাকে, তাহলে বি এর মানে হচ্ছে হওয়া। আবার দেখেন শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কেমন? ওই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, আপনাদের মনে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি জানেন? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি বই পড়তে থাকবো, ইংলিশ কি বলেন তো? আই উইল বি রিডিং বুক। তুমি ইংরেজি শিখতে থাকবে, ইউ উইল বি লার্নিং ইংলিশ। সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস। তারা বাড়ি যেতে থাকবে, দে উইল বি গোয়িং হোম। অর্থাৎ শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, কেউ কিছু করতে থাকবে। আর এই শুড একটা প্রোগ্রেসিভ মুড দেয়। সেন্সটা এরকম, কোনো একটা কাজ কারো করতে থাকা উচিত, করতে থাকা উচিত। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর এখন দেখতে থাকা উচিত। রহিম শুড বি প্লেইং গিটার, রহিমের গিটার বাজাতে থাকা উচিত, রহিমের গিটার বাজাতে থাকা উচিত। তাহলে এটা কি? ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন যে কেউ কিছু করতে থাকবে, আর এইটাও ঠিক সেম, ওই উইলের পরিবর্তে জাস্ট শুড, আর সবকিছুই সেম। সেন্সটা বা অর্থটা কি? কোন একটা কাজ করতে থাকা উচিত, কোন একটা কাজ করতে থাকা উচিত। এরপর দেখেন সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন নিউজ পেপার শুড বি রেড, খবরের কাগজ পড়া উচিত। রাজু শুড বি সেন্ট টু লন্ডন বাই হিজ ফাদার, রাজুকে লন্ডনে পাঠানো উচিত তার বাবার দ্বারা। গার্ডেন শুড বি ওয়াটার্ড, বাগানে পানি দেওয়া উচিত। গিটার শুড বি প্লেড, গিটার বাজানো উচিত। উই শুড বি ইনফর্মড, আমাদেরকে ইনফর্ম করা উচিত মানে আমাদেরকে জানানো উচিত। রুম শুড বি মুভড, রুমটা পরিষ্কার করা উচিত। দ্য ওয়াল শুড বি পেইন্টেড, দেয়ালটা পেইন্ট করা উচিত, চিত্রায়িত করা উচিত। এখানে এগুলো হচ্ছে ভি থ্রি কেন? প্যাসিভ ভয়েস, সাবজেক্ট যেটা সেটা নিষ্ক্রিয়, সেটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কিছু করতেছে না। ওই জিনিসটাকে করা উচিত, কারা করবে? মানুষেরা করবে, অর্থাৎ যার দ্বারা কাজটা হবে তাকে দেওয়া নেই। বা এই যে দ্বিতীয় নম্বর সেন্টেন্স লাস্টে দেওয়া আছে বাই হিজ ফাদার, কিন্তু শুরুতে নেই। অর্থাৎ শুরু যেটা, অর্থাৎ নিউজ পেপার, রাজু, গার্ডেন, গিটার, উই, এগুলো সবই হচ্ছে ইনঅ্যাক্টিভ। এই যে উই শুড বি ইনফর্ম মানে কি? আমাদেরকে জানানো উচিত। আমরা কিছু করতেছি না, মনে করেন বাইরে থেকে কেউ একজন কোন একটা বিষয় আমাদেরকে জানাবে, এই বি যদি আপনি না দেন, ইনফর্ম না বলে যদি ইনফর্ম বলেন, আপনি যদি বলেন উই শুড ইনফর্ম, তাহলে আমাদের জানানো উচিত। টু দেম, তাদেরকে। টু পুলিশ, পুলিশকে। এরকম উই শুড প্লাস ভি ওয়ান। কিন্তু উই শুড বি ইনফর্ম মানে আমাদেরকে জানানো উচিত, অর্থাৎ বাইরে থেকে কেউ কোনো একটা বিষয় এসে আমাদেরকে জানাবে। এগুলো হচ্ছে প্যাসিভ। এগুলো সবই আমি একসাথে দেখাবো, বাট আগে এই জায়গাটাতে একটু দেখেন, যেটা এখানে দেওয়া আছে এইটা একটু দেখেন। দেখা যাচ্ছে সেন্টেন্স গুলো, দেখতে পাচ্ছেন? কথাগুলো শুনতে পাচ্ছেন? ওকে, আর একটু দেখেন, তারপর আমি বলতেছি। দেখেন, এরপরে আবার এখানে আছে শুড হ্যাভ, কারো অধিকারে কোনো কিছু থাকা উচিত বা মালিকানায় থাকা উচিত। হ্যাভ এর মানে কি? বোঝার চেষ্টা করেন। থাকা, অধিকার বা মালিকানায় থাকা। যেমন দেখেন আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ বুক অর পেন, তোমার একটা বই থাকা উচিত। হি শুড হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। আবার দেখেন শুড হ্যাভ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে থাকা উচিত ছিল, পারফেক্টের একটা সেন্স দেয়। এটা কিন্তু অ্যাক্টিভ, এটা প্যাসিভ না।
শুড হ্যাভ প্লাস ভি থ্রি, যেমন আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং আ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ ব্রট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নেওয়া উচিত ছিল। আবার দেখেন শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট, মানে এটা হচ্ছে এই বিনটাই এখানে মেইন ভার্ব, ওই পারফেক্ট টেন্সের সেন্স। বি মানে কি, হওয়া বা থাকা, তাহলে বিন হয়েছিল বা থেকেছিল। যেমন ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, আপনি যদি বলি ইউ শুড বি অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। রাহুল শুড হ্যাভ বিন সেলফিশ, রাহুলের সেলফিশ হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ইওর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত ছিল। আবার দেখেন শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যেমন ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। শি শুড হ্যাভ বিন সিঙ্গিং, তার গাইতে থাকা উচিত। উই শুড হ্যাভ বিন প্লেইং, আমাদের খেলতে থাকা উচিত। আই শুড হ্যাভ বিন ট্রাইং মোর, আমার আরো অনেক চেষ্টা করতে থাকা উচিত। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। মনে করেন আমি 5 বছর ধরে ইংরেজি শিখতেছি, এই বাক্যটার ইংলিশ কি হবে কেউ বলেন তো আপনারা একজন। আমি 5 বছর ধরে ইংরেজি শিখতেছি, ইংলিশে কি হবে? Have been using since I have এই বাক্যটার ইংলিশ হচ্ছে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। কি বললাম? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স মানে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত শিখে যাচ্ছি। সে এই কোম্পানিতে 2016 সাল থেকে চাকরি করছে। হি হ্যাজ বিন ডুইং জব ইন দিস কোম্পানি সিন্স 2016। পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, থেকে বোঝালে সিন্স, পিরিয়ড অফ টাইম ধরে বোঝালে ফর। এখন এইটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে কোন একটা কাজ লং টাইম ধরে করতে থাকা উচিত, এটাকে বলা হয় মডেলের পারফেক্ট কন্টিনিউয়াস। শুডের কেমন? মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, আপনি শেখা কমপ্লিট করতে পারছেন না, শেষ করতে পারছেন না। এখন অ্যাজ এ টিচার আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি যে যতদিন না পর্যন্ত আপনি শেখাটা কমপ্লিট করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকা উচিত। কি বললাম বলেন তো? ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর আ লং টাইম আনটিল ইউ কমপ্লিট দিস ল্যাঙ্গুয়েজ। কি বললাম? ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, অর্থাৎ আপনার ইংরেজি শিখতে থাকা উচিত। বাংলাটা কেমন? আপনার ইংরেজি শিখতে থাকা উচিত আনটিল ইউ কমপ্লিট ইট। আচ্ছা, এরপর শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা আবার প্যাসিভ। যেমন দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, এই রুমটা পরিষ্কার করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন, তাকে বিদেশে লন্ডনে পাঠানো উচিত ছিল। প্লান্ট শুড হ্যাভ বিন ওয়াটার্ড, চারাগুলোতে পানি দেওয়া উচিত ছিল। প্লান্ট শুড হ্যাভ বিন ওয়াটার্ড, চারাগুলোতে পানি দেওয়া উচিত ছিল। তো এই হচ্ছে ব্যবহার। এখন আমি যদি একসাথে লিখি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে লিখে দেই আপনাকে এই বিষয়গুলো, একটু এই জায়গাটায় বোঝার চেষ্টা করেন। দেখেন আমাদের ভার্বটা হচ্ছে শুট, এই শুটটাকে কতভাবে আমরা ব্যবহার করতে পারি, কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে আমরা নিতে পারি বা বলতে পারি। দেখেন হি শুড ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে তার কাজটা করা উচিত। জাস্ট শুডের অ্যাজ ইউজুয়াল ব্যবহার। এখন এইটার একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ক শুড বি ডান। অর্থাৎ হি শুড ডু দ্য ওয়ার্ক মানে কি বললাম, যে এই কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি, সরি কাজটি করা উচিত ছিল। সরি, আবার বোঝেন, এটা প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ আর ওইটারই প্যাসিভ পরেরটা, মানে হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। আর দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। এখানে সিলো টিলো হবে না, এটা জাস্ট মানে এইটারই প্যাসিভ, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে। তার দ্বারা কাজ করা উচিত, আপনি যদি ওই হিটাকে এখানে বসান তাহলে বাই হিম দিবেন এরকম। বাট প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বা ডিরেক্ট প্যাসিভে বাই এর ব্যবহারটা হয় না। অর্থাৎ আবারও বলছি, এতটুকু রাখেন যে হি শুড ডু দ্য ওয়ার্ক, এর মানে তার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত। উচিত ছিল টিল না, জাস্ট এই কাজটি করা উচিত। এইবার দেখেন, আবার বলছেন,
শুড বি ডুইং দ্য ওয়ার্ক। এর বাংলা অর্থ তার কাজটি করতে থাকা উচিত, তার কাজটি করতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক। আবার দেখেন, হি শুড বি আ ডক্টর। এর বাংলা অর্থ তার একজন ডাক্তার হওয়া উচিত, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার দেখেন, হি শুড বি অ্যাট হোম নাও। তার এখন বাড়িতে থাকা উচিত। এর অর্থটা কি? তার এখন বাড়িতে থাকা উচিত। তাহলে দেখেন, কোথাও শুড বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, কোথাও শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি, কোথাও নাউন, কোথাও অ্যাডভার্ব। এইভাবে শুড বি এর কতগুলো ব্যবহার হয় তাই দেখেন। হ্যাঁ, এবার আমি যদি বলি হি শুড হ্যাভ। বি মানে কি? হওয়া বা থাকা। হ্যাভ মানে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা। হি শুড হ্যাভ আ কার। এর বাংলা অর্থ তার একটা গাড়ি থাকা উচিত, তার একটা গাড়ি থাকা উচিত। আর এটা যদি আমি পারফেক্ট টেন্সে করি, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। তার কাজটা করা উচিত ছিল। বাংলাটা কি বলেন তো? হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। তার কাজটা করা উচিত ছিল, তার কাজটি করা উচিত ছিল। এই যে ডান লিখলাম না, এই দেখেন এই ডানের জায়গাটাতে এই যে হি শুড বি, এই বি এর পাস্ট পার্টিসিপল কি জানেন? বা ভি থ্রি, সেটা হচ্ছে বিন। এই যে বি ভার্বটা, এর পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হচ্ছে বিন। তাহলে আমি যদি এখন বলি যে হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, একই সেন্সে আমি লিখবো, মানে পারফেক্ট টেন্সের সেন্স হবে প্যাসিভ না, কিন্তু অ্যাক্টিভই হবে। যেমন হি শুড হ্যাভ বিন আ ডক্টর। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক মানে কি? তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ, বি এর পাস্ট পার্টিসিপল বিন, অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার এই যে বাক্যটা হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এইটার আবার রিভার্স করা যায়, প্যাসিভ করা যায়। যেমন দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। আবার কি, ওই যে আমি একটা সেন্টেন্সের কথা আপনাদেরকে বললাম না, যে হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস এর সেন্স। যেমন মনে করেন আমি বলছি যে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। ইউ শুড হ্যাভ বিন লার্নিং। শুড হ্যাভ বিন প্লাস ডুইং আছে, এখানে যেমন লার্নিং ইংলিশ। ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম। লং টাইম অর্থাৎ অনেক দিন ধরে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। এভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস এর সেন্সে এটা হয়। তাহলে দেখেন, আমি যদি আরেকবার বলি, আপনারা এই যে 12টা সেন্টেন্স আমি লিখলাম, এই 12টা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ যদি কেউ বলতে পারে, কেউ বের করতে পারে, কেউ যদি এটা একবার বুঝে নিতে পারে, আহ, তাহলে তার আর এই মডেল নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে না বা থাকবে না। কারণ মডেলের ফাংশন মূলত এইটাই। কোনটা? জাস্ট এই যে 12টা, 12টা না 11টা যে সেন্স আমি লিখলাম, এই 11টা সেন্সের বাইরে কোনো কিছু লাগে না, প্রয়োজন হয় না। আপনি এইটা যদি বুঝতে পারেন, একটা মডেলের পরিবর্তে আরেকটা মডেল বসান, সেইভাবে অর্থ হবে। যেমন হি শুড ডু দ্য ওয়ার্ক মানে কি? তার কাজটা করা উচিত। আপনি যদি বলেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি মে ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। অর্থাৎ ক্যানটা অ্যাবিলিটি অর্থে, মেটা পজিবিলিটি অর্থে। আপনি যদি বলেন হি উড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতো। আপনি যদি বলেন হি ইউজ টু ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে অভ্যস্ত ছিল। আপনি যেভাবে এটা এটা ব্যবহার করেন, হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। দা ওয়ার্ক শুড বি ডান, দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। শুড মানে কি? এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। কুড বি ডান, করা যেতে পারতো। উড বি ডান, এই কাজটা করা যেত। মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। এরকম। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। বা হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। এখানেও আপনি বলেন হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। আপনি যে মডেল দিবেন সেইভাবে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনি এখানে ইউজ করতে পারেন। অর্থাৎ এই 11টা সেন্স যদি কেউ বুঝতে পারে, তাহলে তার এই মডেল নিয়ে আর কোনো ধরনের সমস্যা বা কনফিউশন থাকে না। এই মডেলের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। আবারও আমি 11টা সেন্টেন্স বলি, দেখেন।
আপনারা, আমি এটা এখন আপনাদের পাঠিয়ে দিচ্ছি, দিলে এই প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা আপনারা নিচে লিখে আনবেন। আর এই যে ডু দিয়েছে, এই ডু এর পরিবর্তে অন্য একটা মেইন ভার্ব দিয়ে এরকম 11টা বা 12টা সেন্টেন্স আপনারা করবেন এবং তার বাংলা অর্থ লিখবেন। এই ফাংশনটা একবার কেউ ক্লিয়ার করতে পারলে, আবারও বলছি, এই মডেলের জায়গাটা নিয়ে তার কোনো ধরনের সমস্যা বা প্রবলেম থাকবে না। আবার দেখেন, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি মাস্ট বি আ ডক্টর, সে, সরি, হি শুড বি আ ডক্টর, সে, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। এইবার এগুলো তো আমি এইখানে এইভাবে দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল সেন্টেন্স কেমন হয় জানেন? ইউ ক্যান নট ইমাজিন দ্যাট, মানে এই যে স্ট্রাকচার গুলো দেখালাম, এগুলোকে আমরা প্র্যাকটিক্যালি কত বেশি ব্যবহার করি। সেটা আমি যদি আপনাদের একটা সেন্টেন্স বলি, মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ে আছে, তাকে আপনি বিয়ে দিয়েছেন। এখন আপনার ওই মেয়ের বিয়েতে আপনি আপনার কাছের রিলেটিভসদেরকে ওইভাবে ইনভাইট করেননি, দাওয়াত করেননি। এখন তারা আপনাকে গালিগালাজ করছে বা খারাপ কথা বলছে, মনে করেন যে ওই মেয়েটাকে বিয়ে দিল, আমাকে জানালো না আমাদেরকে। তো আপনি পরে এটা আফসোস করে বলছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদেরকে জানানো উচিত ছিল, ওদেরকে ডাকা উচিত ছিল, এরকম আমরা বলি না? কি বললাম? আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে বাক্যটা আমি যদি ইংলিশে করি, আপনারা কেউ একজন বলতে পারেন বাক্যটার ইংলিশ কি হতে পারে? যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদেরকে জানানো উচিত ছিল, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, কথাটা ইংলিশে কি হবে? It should be invited of them. They should be invited in my কথা ছিল না? They are invited in my purpose and ceremony. We should have been of them invited in my purpose and ceremony. আরে মানে সবাই এলোমেলো ভাবে বলছে, বোঝা যাচ্ছে না কারণ। দেখেন, এই বাক্যটা ইংলিশে এরকম হবে। এইখানে দেখেন কোন স্ট্রাকচার ভিতর যায় জানেন? দেখেন, এই যে 8 নাম্বার স্ট্রাকচারটা আপনারা দেখছেন না, 8 নাম্বার, এই বাক্যটার বাংলা কি বলেছি আমি? দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, মানে এই কাজটি করা উচিত ছিল। এই যে 8 নাম্বার যে বাক্যটা, এটার অর্থ আমি কি বলছি? আমি আমি আগে এগুলো একটু পাঠিয়ে দিই, আমার পরে আবার মনে থাকবে না। হ্যাঁ, দেখেন, এটার অর্থ অর্থ হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। তাহলে দেখেন, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। দেখেন, তারাটা কি ইনঅ্যাক্টিভ, তারা কিছু করবে না, নিমন্ত্রণ করবে কে? আমি করব। বাট সেটা আমি মেনশন করছি না। আমি কি বলছি বোঝার চেষ্টা করেন? দে শুড, বোঝার চেষ্টা করেন। দে শুড, এরপর কি? হ্যাভ বিন, ওই যে ডান আমি লিখছি, ওই ডানের পরিবর্তে আমি কি লিখবো? নিমন্ত্রণ করা ইংরেজি কি? ইনভাইট। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, দেখছেন এই 8 নাম্বার স্ট্রাকচার দিয়ে হয়। বাট এই যে এই যে সেন্টেন্সটা লিখলাম, প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স আমরা অ্যাজ ইউজুয়াল বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কনভারসেশন বা সিচুয়েশনে বলি না? আমরা বলি, বাট ইংলিশে পারি না।
একটু ডিপলি দেখলে ইংলিশে পারি না কেন জানেন? জাস্ট এই জায়গাগুলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। তো আমি আপনাদের এই রিলেটেড সেন্টেন্স গুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করাবো। কারণ এটা না করতে পারলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি তো টেন্স বুঝি, আমি তো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, মোটামুটি গ্রামার জানি, লিখতে পারি, তারপরেও কেন স্পিকিং করতে পারি না, ইংরেজিতে কথা কেন বলতে পারি না? এই মডাল ভার্বটাকে, এই মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশেষ করে স্পিকিং এ অনেক বড় একটা জায়গা দখল করে আছে। বাট এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এটা আমরা ডিপলি কখনো দেখার চেষ্টা করিনি বা অ্যানালাইসিস করি না। এই জন্য আমাদের মেইন প্রবলেমটা হয়। তো সেইটা করতে হবে। এটা আমরা নিজেরাও জানি না যে এই জায়গাটা সম্পর্কে আমাদের কনসেপ্ট নেই। এবং এই যে কথাটা বললাম যে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে, তাহলে এই যে কথাটা, এই ধরনের কথা আমরা বাংলায় বিভিন্ন কনভারসেশনে হর হামেশা বলি না? বলি কিন্তু, বাট ইংলিশে আমরা পারি না। কেন পারি না? জাস্ট প্র্যাকটিস নেই। আমরা জিনিসটাকে মুখের উপর আনতে পারি না। এটা হচ্ছে মডাল ভার্ব শুড। এই শুডের আবার প্যাসিভের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। বাট তার আগে আজকে যে কয়টা বললাম, এখানে যে 11টা বা 12টা সেন্টেন্স আছে, এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ওটা মিনিট, এই সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। তো আপনারা একটু নিজেরা সুন্দরভাবে এটা কাভার করবেন। আবারও বলছি, সবাইকে অনুরোধ করছি করার চেষ্টা করবেন। আমি দরকার হলে আরো একবার বলে দিচ্ছি। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক শুড বি ডান মানে কি? এই কাজটা করা উচিত। হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান মানে এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। এটা হচ্ছে লং টাইম ধরে কোন একটা কাজ। যেমন ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, তোমার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম। তো এটা আপনারা একটু ভালোভাবে কাভার করার চেষ্টা করবেন। এখন আমরা আরেকটা মডেল একটু দেখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইউজফুল। অর্থাৎ প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে এই মডেল ভার্বটাকে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। তো এদের সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকা লাগবে। এই মডেল ভার্বটা দেখেন, ইউজেস অফ ইউজ টু, এটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিব। কি লেখা আছে একটু ভালোভাবে দেখেন। আহ, আহ, আমার বইটাতেও প্রত্যেকটা মডেল ভার্বকে আলাদা আলাদা ভাবে সুন্দর করে দেওয়া আছে। আপনারা একটু পড়বেন, আর আমি এগুলো পিডিএফ ফাইল দিলে এটাও আপনারা একটু চর্চা করে ফেলবেন। আপনাদের এটা একটু করতে হবে। আর আপনাদের আমি কনভারসেশনের একটা ফাইল দিয়েছিলাম, ওইটা আমি প্র্যাকটিস করাবো। একটু সময় দেন, এইগুলো কভার না করে আমি সেখানে যেতে পারছি না। তো দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। কি বলছে? পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্স গুলো, এগুলো আপনি কিভাবে ইংলিশে করবেন? কোনো টেন্স দিয়ে বা অন্যভাবে এটা পারফেক্টলি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই যে ফ্রেজাল ভার্ব ইউজ টু এর ব্যবহারটা আপনি ভালোভাবে জানবেন। তো এগুলোর ব্যবহারটা পারফেক্টলি আপনাকে করতে হবে, এটা করা শিখতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে বোঝার চেষ্টা করেন। ইউজ টু, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটাকে সেমি মডাল ভার্ব বলে অ্যাকচুয়ালি। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই ডেফিনেশনটা কি? যে অতীতে কেউ কোনো কাজ করত, কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল, কোনো একটা কাজ করা কারো অভ্যাস ছিল, এইরকম সেন্স দিতে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। অর্থাৎ মনিরার এই কোরআন পড়ার একটা হ্যাবিট ছিল, একটা অভ্যাস ছিল। তো কি বলছে? মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। মনিরা
ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। সাবজেক্ট শি, ইউজ টু টা ভার্ব, রাইট এটা মেইন ভার্ব, ইউজ টু টা সেমি মডেল অক্সিলারি ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু সি বিচ এভরি ইয়ার। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। দেখেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই জায়গাগুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে পারেন, ভালো একটা কনসেপ্ট নিতে পারেন, খুব দ্রুত আপনারা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পারবেন, অনেক ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন। এরপর দেখেন কি বলছে। আপনি যখন নেগেটিভ করবেন, আপনি ইউজ নট টু এর ব্যবহার করতে পারেন, অথবা ডিড এর ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই সেন্টেন্স গুলো ওয়ান কাইন্ডস অফ পাস্ট টেন্সের সেন্স ক্রিয়েট করে, তাই না? এই জন্য আপনি যেহেতু মডেলের সেন্টেন্স গুলো নেগেটিভ করতে গেলে নট বসানো যায়, এটা করা যায়। অথবা আপনি কি করতে পারেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় আপনি সেইভাবে করতে পারেন। অর্থাৎ আপনি এখানে এরকম বলতে পারেন, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। আপনি এই এই জায়গাটাতে এরকম বলতে পারেন যে আই ইউজ নট টু স্মোক, অথবা আই ডিডেন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না। মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। এই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন, দেখেন ক্লিয়ার হয়ে যাবে। এরপর কি বলছে, আরেকটু সামনে যদি আমরা আসি, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন এই ডিডের ব্যবহার করে করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, যখন আপনি ডিড ব্যবহার করছেন তখন আর ইউজের সাথে ইডি থাকবে না, অর্থাৎ ইউজড থাকবে না, জাস্ট ইউজ, ইউএসই, অর্থাৎ ওটা বেস ফর্মে চলে আসবে। যেমন তুমি কি নদীতে সাঁতার কাটতে, দেখেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল করতে অভ্যস্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে আমরা এই সেন্টেন্স গুলো করে থাকি। তো এটা যদি আপনি ইংলিশে করতে চান, এই প্র্যাকটিসটা আপনার থাকা লাগবে। প্র্যাকটিসটা না থাকলে এগুলো করা সম্ভব হয় না। আমরা অনেকেই দেখে মনে করতে পারি এটা তো সহজ স্ট্রাকচার, মনে হয় আমি পারি বা পারবো, বাট উইদাউট প্র্যাকটিস এটা সত্যিকার অর্থে সম্ভব হয় না। প্র্যাকটিসটা করতে হবে। দেখেন, তুমি কি নদীতে সাঁতার কাটতে, তাহলে কি বলছে যে ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। নীলু কি সকালে ঘুমাতো, ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন, ডিড ইউর ফাদার used to read newspaper regularly? Did your father used to read newspaper regularly? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? Did your father used to read newspaper regularly? এটা হচ্ছে অতীতে কেউ কিছু করত। আর অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। এই কথাগুলো প্রকাশ করতে আপনি ইংলিশে কিভাবে করতে পারেন বা করবেন, দেখেন। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। অর্থাৎ এইটা কেমন, আমাদের সিম্পল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আছে না, সেইটা কি বলেন তো? মানে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা মূলত সেই স্ট্রাকচার, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এটা মূলত সেই স্ট্রাকচার, ভিতরে ইউজ টু নামক এই ফ্রেজাল ভার্বটা যুক্ত হচ্ছে। দেখেন, ইউজ টুটা বাদ দেন, অ্যামিজার তারপর ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন মনে করেন হি ইজ ইউজ টু রিডিং লেখা, আপনি বাদ দেন, আপনি বলেন হি ইজ রিডিং দ্য হোলি কোরআন, তার মানে কি হোলি কোরআন পড়ছে। এখন ভিতরে যখন আপনি ইউজ টু শব্দটাকে অ্যাড করে ফেলছেন, তখন ওই ফ্রেজাল ভার্বটাকে অ্যাড করার জন্য ওই অভ্যস্ত কথাটা চলে আসতেছে যে ডেফিনেশনটা কেমন, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো একটা কাজ
পড়তে অভ্যস্ত, সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। যখন আপনি নেগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসাবেন। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। আমি একসাথে দেখাচ্ছি সবগুলো, একটু ওয়েট করেন। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। যখন ইন্টারোগেটিভ করবেন, দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স আমরা বাংলায় বা বিভিন্ন কনভারসেশনে কিন্তু হরহামেশা বলি, বাট ইংলিশে পারি না। জাস্ট প্রপার কনসেপ্ট না থাকার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? গসিপ, ঠিক আছে, গল্প করা। এই যে আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস, তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আচ্ছা, আরেকটা সেন্টেন্স আছে যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা, যেমন শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এই বি এর পরিবর্তে গেটের ব্যবহারটা করা যেতে পারে, আর ভিতরে জাস্ট ইউজ টু এই ফ্রেজাল ভার্বটা আসবে। মানে এটার ডেফিনেশন কেমন? মনে করেন আপনি একটা নতুন চাকরি পেয়েছেন, এখন চাকরিটা আপনি করতে চাচ্ছেন না, আপনার অফিস অনেক দূরে। এখন আপনার আব্বু বা আপনার আম্মু কেউ একজন আপনাকে বলছে যে তুমি চাকরিটা করো, অফিসে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, এখানে উইল গেট ইউজ টু এর ব্যবহারটা হয়। আপনি শহরে থাকেন, আপনার গ্রামে নানার বাড়ি বা দাদার বাড়ি আছে, হঠাৎ করে আপনি গ্রামে আসছেন। তো আপনি এসে পুকুরে গোসল করা বা নদীতে গোসল করা অভ্যাস না, আপনার দাদা আপনাকে বলছে যে নদীতে গোসল করতে যাও, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। যে কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া বোঝাতে উইল গেট ইউজ টু, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। ইউ উইল গেট ইউজ টু স্টে ইন বরিশাল উইদিন 2 মান্থ। আমি একটু লিখে দেখাই জায়গাটা। দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি ইউজ টু প্লে ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। আমি যদি এটা নেগেটিভ করি তাহলে কি হবে? হি ডিডেন্ট, হি ডিডেন্ট দেন ইউজ টু প্লে ফুটবল। অর্থাৎ সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল না। যদি আমি ইন্ট্রোগেটিভ করি তখন এরকম ভাবে লিখতে হবে, ডিড হি, ডিড হি ইউজ টু প্লে ফুটবল? সে কি ফুটবল খেলতে অভ্যস্ত ছিল? আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তখন এরকম হয়, ডিডেন্ট হি ইউজ টু প্লে ফুটবল? এটা হচ্ছে অতীতে কেউ কিছু করতো বা করতে অভ্যস্ত ছিল, একটা পার্ট। এইটা একটা পার্ট। আর অতীত থেকে শুরু করে বর্তমান সময়ে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। যেমন আমি যদি আপনাকে বলি, হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে সে ফুটবল খেলতে অভ্যস্ত, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত খেলে। আর হি ইউজ টু প্লে মানে খেলতে অভ্যস্ত ছিল, খেলতো, সে ফুটবল খেলতো এরকম। আর হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে অভ্যস্ত। নেগেটিভ কি? হি ইজেন্ট, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, হি ইজেন্ট ইউজ টু প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে অভ্যস্ত নয়। ইজ হি, ইজ হি
ইউজ টু প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে অভ্যস্ত? দেন isn't he used to playing football? Isn't he used to playing football? সে কি ফুটবল খেলতে অভ্যস্ত নয়? এটা হচ্ছে আরেকটা সেন্স, অর্থাৎ অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। আরেকটা কি, ভবিষ্যতে, যেমন হি উইল গেট ইউজ টু প্লেইং ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এটা যখন নেগেটিভ করবেন, উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি ওন্ট, হি ওন্ট গেট ইউজ টু প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে অভ্যস্ত হবে না। হি ওন্ট গেট ইউজ টু প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে? উইল হি গেট, উইল হি গেট ইউজ টু প্লেইং ফুটবল, উইল হি গেট ইউজ টু প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে অভ্যস্ত হবে না? দেন ওন্ট হি গেট ইউজ টু প্লেইং, ওন্ট হি গেট ইউজ টু প্লেইং, PLAYING, প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে অভ্যস্ত হবে না? ওন্ট হি গেট ইউজ টু প্লেইং ফুটবল। এটা হচ্ছে আমাদের ফিউচার। অর্থাৎ এই যে তিনটা সেন্স আমি লিখলাম, এই তিনটা সেন্সে মূলত ইউজ টু ভার্ব এর ব্যবহারটা হয়ে থাকে। আগামীকাল শনিবার, আপনাদের আগামীকাল আবার ক্লাস আছে, এই টাইমেই ক্লাস করবেন। আর এখন আপনাদের রাত 10টা আরেকটা ক্লাস আছে, তো সেটাও একটু জয়েন করার চেষ্টা করবেন। আর আগামীকাল আমি সেমি মডেল ভার্বটা শেষ করব, আজকে হবে না, কারণ আগামীকাল আমি বাকি যে পার্টটা আছে সেইটা দেখায় সবগুলো, অর্থাৎ একটা মাস্টার্স ক্লাস নিব, টেন্স মডেল সেমি মডেল একসাথে কম্পেয়ার করে প্রত্যেকটার অ্যাকচুয়াল সেন্স বা অ্যাকচুয়াল টাইমিংটা কি হয় সেটা দেখানোর পরে আমি প্যাসিভের উপর ক্লাস নিব। দেন আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব। বাট আজকে এই যে কয়টা বিষয় দেখালাম, শুট দিয়ে 11টা সেন্টেন্স করলাম, আপনাদের কাজ থাকবে আপনারা নতুন একটা ভার্ব নিয়ে নতুন 11টা সেন্টেন্স করবেন, তার বাংলা অর্থটা লিখবেন পাশে প্রত্যেকটা বাক্যের। আর এই ইউজ টু এর ব্যবহারটা ভালোভাবে একটু দেখে ফেলবেন। এটা হচ্ছে মেইন বিষয়। আর আপনাদের ওই কনভারসেশনের গ্রুপ করে দিব আমি এরপরে, প্যাসিভের ক্লাসটা শেষ হলে আমাকে আর 2টা ক্লাস একটু নিতে দিতে হবে, কারণ এগুলো স্কিপ করে আমরা সামনে এগোতে পারবো না, এগুলো আমাদের একটু দেখে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, আর এই ক্লাসগুলো মিস দিবেন না। এই মাসে আমরা যতটা পারি দ্রুত ইমপ্রুভ করার চেষ্টা করব এবং এগোয় যাব। ঠিক আছে, তো কেউ মিস দিবেন না। আর যাদের, আবারও বলছি আমি, যাদের বাকি টাকাটা কমপ্লিট নেই, পরবর্তী মাসে পেমেন্টটা দেননি, একটু 2-1 দিনের ভিতরে দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, চেষ্টা করবেন দ্রুত দেওয়ার। যারা বলছেন যে বেশিরভাগই দিয়ে দিছেন, আজকেও অনেকেই দিছেন, তো যারা দিতে পারছেন না বা যারা বলছেন, আপনারা মিস করে ফেলবেন পার্সোনাল সেশন আর ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা, এগুলো আপনারা মিস করে ফেলবেন। এটা মিস করলে আমার কিছু করার নেই, কারণ এখানে আমি আহ, যাদের ফুল পেইড করা থাকবে আমি তাদেরকেই নিব, যারা দিবেন না তাদেরকে আমি এখানে রাখবো না। এটা আমি বলে রাখলাম, কারণ ওইটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু মেনটেন করে এখানে ক্লাসগুলো নিতে হয়। এরপর দেখেন এই যে এখন যে ক্লাসগুলো নিচ্ছি, আপনাদের 9টায় এবং 10টায় 2টা করে, কারণ বেসিকে অনেকেই একদম দুর্বল, একদম যে পার্ট গুলো আপনি বোঝেন না সেগুলো যাতে করে আপনি বুঝতে পারেন বা নিতে পারেন। আর তারপর তো আমি নিব অনেকগুলো পার্সোনাল সেশন প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাবের আর মেইন স্পোকেনের ভিতরে আমরা মুভ করব আপনাদের সেমি মডেল আর আরেকটা ওই যে প্যাসিভের ক্লাস যেটা বলছি সেটা শেষ হলে। তো এগুলো একটু করতে হবে। আর আপনাদের তো আমি বারবার বলছিলাম আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা, 1,000 টাকা অ্যাডভান্স করে করার সুযোগ দিছিলাম। আর এটাও বলছিলাম যে বাকি 1,000 টাকা, অর্থাৎ টোটাল 2,000 টাকা কমপ্লিট থাকলে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন না, আপনার তার জন্য আলাদা আর কোনো টাকা দিতে হবে না। আপনি যদি এই ব্যাচে ক্লাস করতে না পারেন, অনেকগুলো ক্লাস মিস করেছেন, আপনাকে একদম নতুন একটা ব্যাচে অ্যাড করে নিব, তাতেও কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি সব দিন থাকতে পারবেন, বাট মেইন যে কোর্স ফিটা এটা তো অ্যাটলিস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে বিষয়। আর বইটা এখনো যারা অর্ডার করেননি, বইটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এই দেখেন এই যে ইউজ টু এর ব্যবহার, আপনাদের যাদের কাছে বই আছে বইটা বের করে দেখবেন, এই ইউজ টু এর ব্যবহারগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো বই থাকলে একটা গোছানো পদ্ধতিতে এগুলো পড়া যায় বা এগোনো যায়। যারা নেননি এখনো, এটাও একটু নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার বড় একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, এতটুকু আমি বলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে।